আমরা এনপিআর এবং এনসিআর এই দুইটা জিনিস আমরা জানি যে এই দুইটা জিনিস আমাদের বিন্যাস এবং সমাবেশের সময় অনেক বেশি কাজে লাগে। তো এই দুইটা জিনিসের বেসিক নিয়ে আমরা আসলে আজকে কথা বলবো, প্লাস শব্দের সাথে কিছু আরো কিছু এক্সাম্পল দিয়ে সেই জিনিসগুলিকে আরো ভালো মতো বোঝার চেষ্টা করব। কারণ এই দুইটা জিনিসের মধ্যে অনেকেরই প্রবলেম হয় যে এনপিআর ইউজ না করে এনসিআর ইউজ করে ফেলে, বা এনসিআর ইউজ না করে এনপিআর ইউজ করে ফেলে। কোন জায়গাটিতে আসলে প্রবলেম হয় সেই জিনিসটা আমরা আজকে আইডেন্টিফাই করি। দেখো, এনপিআর আসলে কি জিনিস সেই জিনিসটা আগে দেখার চেষ্টা করি। আমরা আগের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম যে ফ্যাক্টোরিয়াল এন মানে আসলে কি, মানে ধরো এ বি সি ডি, আমরা বলেছিলাম যে এ বি সি ডি কে কতভাবে বিন্যাস করা যায়। যেভাবে প্রথমে আমরা আসলে ফ্যাক্টোরিয়াল এন মানে আসলে কি বোঝায় দেখেছিলাম যে প্রথম ঘরটিতে এই চারটি বসতে পারে কতভাবে, চারভাবে। একটি বর্ণ চলে যাওয়ার পর দ্বিতীয় ঘরটা যখন আমরা আসি তখন আমাদের কিন্তু তিনটা মাত্র রিসোর্স থাকে, এবং এই ঘরটার জন্য আমাদের তিনটা অপশন থাকে যে আমি যে কোনো একটা বসাবো। তাহলে দেখো, দুইটা বর্ণ চলে গেল, আর একটা বর্ণ বাকি থাকতেছে, আর দুইটা বর্ণ বাকি আছে এবং দুইটা ঘর বাকি আছে। ওই দুইটা বর্ণের যে কোনো একটা এখানে বসতে পারে। আমরা জানি যে এইখানেও দুইটা উপায় থাকতেছে। এইভাবে আমরা দেখেছিলাম এই 24টা অপশনের জন্য আবার এইখানে আরেকটি অপশন থাকতেছে, সেটা আমরা 1 গুণ করছি। তার মানে এইখানে আমাদের এটা আসছিল 24টা উপায়। এখন কথা হচ্ছে, ধরো এ বি সি ডি ই বললো, 5টি বর্ণ দিল, কিন্তু এবার জায়গা কম দিল। মানে আগের বার যখন করেছিলাম যে 4টি বর্ণ 4টি জায়গায় বসতে পারে, এই জন্য আমরা সেটাকে বলছি 4টি বর্ণ 4টি জায়গায় কতভাবে বসতে পারে, ফ্যাক্টোরিয়াল 4 ভাবে বসতে পারে। কিন্তু 4টি বর্ণের জায়গায়, মানে 4টি জায়গার জায়গায় যদি কম দিয়ে দিত, মনে করো যে 5, ধরো এ বি সি ডি ই, এই যে 5টি বর্ণ তোমাকে বলো 3টি জায়গায় বসাও। এখন 5টি বর্ণ যদি 3টি জায়গায় বসাতে বলে, তখন কিন্তু খেয়াল করো, এইভাবে আসলে চিন্তা করো যে একটা যে কোনো অপারেটর হচ্ছে পি, যে কোনো অপারেটর। আমি এটা পি এর মান কি, পি মানে কি আমি জানি না, আমাকে জাস্ট প্রকাশটাকে আমরা এইভাবে চিন্তা করি যে 5টি বর্ণ 3টি জায়গায় বসানোর সিস্টেম হচ্ছে এটা। আসলে এইটা আসলে কি আসা উচিত তোমরা খেয়াল করে দেখো, যে 5টি বর্ণ যদি আমি ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট দিয়ে চিন্তা করি, যে 5টি বর্ণ প্রথম জায়গাটিতে 5 ভাবে বসবে, একটা বর্ণ চলে গেল, আরো আছে 4টা বর্ণ, দ্বিতীয় ঘরটিতে আমরা জানি তার জন্য 4টা অপশন। আবার তৃতীয় যে জায়গাটা আছে, এই তৃতীয় জায়গাটাতে আবার খেয়াল করো যে 2টা বর্ণ চলে যাওয়ার পর 3টা বর্ণের জন্য এই একটা ঘর, তার মানে ওইখানেও 3টা অপশন। তার মানে এখানে আমি বলতে পারি যে 5টি বর্ণ আসলে 3টি জায়গায় বসানোর উপায় আসলে এতগুলি। আসলে এটা মানেই আসলে এটা যে 5p3 মানে কি, 5 × 4 × 3। তোমরা হয়তো শিখেছো যে ভাই ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এটা মুখস্থ করার কিছু নেই। আগে খেয়াল করো যে এটা আসছে কোত্থেকে, আসলে এটা এসেছে এই জায়গাটা থেকে। খেয়াল করে দেখো যে আমরা দেখলাম যে বিন্যাসের যে কনসেপ্ট সেটা হচ্ছে এটা। এখন এইটা মানে কি আসলে, আমরা দেখো 5p3 কে আমরা লিখতে পারতেছি 5 × 4 × 3, তার সাথে যদি আমি 2 একটা 1 গুণ করে দেই, তাহলে আমাদের অবশ্যই 2 এবং 1 দিয়ে নিচে গুণ করে দিতে হবে যেন এটা কেটে যায়। তাহলে খেয়াল করে দেখো, আমরা জানি যে 1 থেকে 5 পর্যন্ত গুণ, এটাকে কি বলে, ফ্যাক্টোরিয়াল 5। আবার নিচে এটা কি বলে, 2 ফ্যাক্টোরিয়াল। খেয়াল করে দেখো, তার মানে 5p3 মানে হচ্ছে আসলে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, যেটাকে আমরা আসলে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3। দেখো, তার মানে Get your best tutor in a smart way. Download Baidu Academy app. যদি NPR হয় এটা, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তাহলে আমাদের যদি কোনো পরীক্ষায় এরকম করে একটা কোশ্চেন দেয় যে ধরো তোমাকে হঠাৎ বললো যে 100p2 এর মান কত। এখন 100p2 এর মানটা তুমি যদি ক্যালকুলেটরে বসিয়ে করো, যদি আরো বড় করে দেখো, ধরো 1000 না 10000p2 দিল, 10000p2 এর মান কত, তখন কিন্তু তুমি ক্যালকুলেটর দিয়ে অঙ্কটা করতে পারবে না। দেখো, এইখানে যদি এইভাবে করি অঙ্কটা আসলে টাফ মনে হবে, আরো সময় বেশি লাগবে। খেয়াল করে দেখো, আমরা জানি যে ওই যে 2টা জায়গা, তার মানে
এই যে 10,000টা জিনিসের জন্য প্রথম জায়গাটায় 10,000টাই অপশন, আর দ্বিতীয় জায়গাটায় একটা তো চলে গেল, তার মানে 9,999টা অপশন। তার মানে এই যে 10,000 P2 এর মানটা কত আসলে, তাহলে 10,000 ইন্টু 9,999। এক কথায় যদি আরো সুন্দরভাবে বলি, তাহলে এক কথা খেয়াল রাখবা যে P2 মানে হচ্ছে প্রথম দুইটার গুণফল, P3 মানে হচ্ছে প্রথম তিনটার গুণফল, P4 মানে হচ্ছে প্রথম চারটার গুণফল। তাহলে তোমাকে কেউ যদি বলে যে 8P3 এর মান কত, তার মানে 8P3 মানে এখানে কয়টা আছে, তিনটা। তার মানে তুমি কি করবা, 8 থেকে প্রথম তিনটা, মানে 8 ইন্টু 7 ইন্টু 6, এটাই হচ্ছে তোমার আনসার। তাহলে তোমার এই কোশ্চেনটার আনসার করার জন্য ক্যালকুলেটর চাপ দেখা লাগলো না, তুমি ডিরেক্ট এইখান থেকে আনসারটা দিয়ে দিতে পারলা। এখন এই যে এনপিআর এর যে কনসেপ্টটা, এখন এইখান থেকে আবার আমাদের বেশ কিছু অঙ্ক আসে। আমরা এই যে কোনো একটা পরীক্ষায় ধরো এরকম যদি কোনো কোশ্চেন আসে যে 8P3 মান কত, তাহলে ক্যালকুলেটর তোমাকে যদি ইউজ করতে না দেয়, তাহলে খুব সহজেই ভাবে তুমি বের করে নিবা। এখন আমরা এনসিআর এর জিনিসটা একটু শেখার চেষ্টা করি। অনেকের মাথায় এই ধরনের কোশ্চেন জাগে যে এনসিআর দিয়ে যদি কোনো একটা কোশ্চেন করা হয়, তাহলে মানে অনেক সময় দেখা যায় যে অনেকের ধারণা যে শব্দের অঙ্কগুলি এগুলি এনপিআর দিয়ে করতে হয়, আর ওই যে দল গঠনের অঙ্ক বা এই ধরনের যে অঙ্কগুলি আছে সেগুলি এনসিআর ইউজ করতে হয়। ব্যাপারটা কিন্তু আসলে মোটেও এরকম না। এখানে আসলে চিন্তার বিষয় যে আসলে কখন তুমি সি ইউজ করবা, কখন তুমি পি ইউজ করবা। তো আমরা সি এর কনসেপ্টটা একটু দেখার চেষ্টা করি। দেখো, ধরো এনসিআর এটা একটা যে কোনো অপারেটর, আমরা এটা আসলে কি মিন করে সেটা আসলে খেয়াল করার চেষ্টা করি। দেখো, আমরা একটা ক্রিকেট দলের কথাই চিন্তা করি যে ধরো আমাদের দলে অনেকগুলি প্লেয়ার আছে, ধরো 11 জন জাতীয় দলের যে প্লেয়ার, 11 জন খেলোয়াড়ের আমাদের একটা টিম আছে। এর মধ্যে ধরো ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন কে ডাকা হবে, ক্যাপ্টেন বানানো হবে। এখন তুমি এই 11 জন খেলোয়াড় থেকে তুমি হচ্ছে ওই দুইজনকে বাছাই করবা। এখন খেয়াল করো, 11 জন খেলোয়াড়কে থেকে ধরো এখানে তামিম আছে, সাকিব আছে, মুশফিক আছে, মাহমুদুল্লাহ আছে, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, অনেকেই আছে। এখন দেখো, এই 11 জন প্লেয়ার থেকে তুমি ধরো দুইজনকে ডাক দিলা, এই তামিম আর সাকিবকে মনে করো ডাক দিতেছো, তামিম আর সাকিব আসো। যে 11 জন প্লেয়ার থেকে তুমি দুইজনকে ডাক দিচ্ছ, জাস্ট ডাক দিচ্ছ। আমি ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন বানাচ্ছি না, আগে ডাকি। তাহলে এই যে ধরো একটা উপায়, এটা একটা অপারেটর, যে কোনো একটা অপারেটর আমি যে কোনোটা তার মানটা আমি বের করে নিব এখন। তাহলে এই একটা অপারেটর, এটার মাধ্যমে ধরো ডাক দেওয়ার একটা অপারেটর, এটা সে 11C2 উপায়ে দুইজনকে ডাক দিল। এখন এই যে দুইজনকে ডাক দিল, তামিম এবং সাকিবকে ধরো ডাক দিল, এই দুইজনের মধ্যে কে আগে আসলো কে পরে আসলো এটা কিন্তু ফ্যাক্টর না। এখন কিন্তু এটা কিন্তু ফ্যাক্টর যে আমি তামিমকে এইখানে দিচ্ছি নাকি তামিমকে এইখানে দিচ্ছি বা সাকিবকে এইখানে দিচ্ছি। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. নাকি এইখানে দিচ্ছি। তার মানে এই যে দুইজনকে আমি নিলাম, এই দুইজনকে এই দুইটা জায়গায়, আসলে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হচ্ছে দুইটা প্লেস, দুইটা ঘর। তাহলে এই যে দুইটা ঘরে দুইজনকে তুমি সাজাতে পারো কতভাবে, আমরা জানি দুইটা জিনিস দুইটা ঘরে সাজানো যায় তত ফ্যাক্টরিয়াল ভাবে। তার মানে আমি বলতে পারি যে এই দুইজনকে এই দুইটা জায়গায় সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 2 ভাবে। তার মানে এইটার মানে হচ্ছে 11C2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, মানে দুইজনকে ডাক দিচ্ছ এবং তাদেরকে সাজাচ্ছ। সেটাকে আসলে তুমি লিখেছিলে যে 11 জন প্লেয়ারকে দুইটা জায়গায় কতভাবে সাজানো যায়, 11P2 ভাবে সাজানো যায়, যেটা তুমি একটু আগে বেসিক থেকে শিখে ফেললা। তার মানে 11C2 উপায়ে ডাকলা, তারপর সে দুইজনকে দুইটি জায়গায় সাজালা ফ্যাক্টরিয়াল 2 উপায়ে, সেটাকে আমরা আসলে বলতেছি কি 11P2। তার মানে আমরা বলতে পারি যে 11C2 এর মানটা হবে 11P2 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2। তার মানে আমি বলতে পারবো যে এনসিআর মানে কি, আসলে এনসিআর মানে হচ্ছে এনপিআর ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল আর, অথবা তুমি খেয়াল রাখতে পারো যে এনপিআর মানে হচ্ছে এনসিআর ইন্টু ফ্যাক্টরিয়াল আর। তাহলে খেয়াল করে দেখি যে এই সি আসলে কি মিন করে। আমরা যদি একটু ফিল করার চেষ্টা করি, সি মানে হচ্ছে কোন একটা জিনিসকে ডেকে নিয়ে আসা বা কোন একটা জিনিসকে হাতে নিয়ে রাখা, সাজানো না।
তারপর ওই হাতে নেওয়া জিনিসটাকে তুমি সাজাবা, দেখবা যে কতভাবে সাজানো যায়। এটা দিয়ে বেশ কিছু অঙ্ক আসে যেটা মানে কনফিউশন তৈরি করে। বিশেষ করে আমরা এরকম 3টা অঙ্ক দেখবো এখন, যেই 3টা একই কনসেপ্টের অঙ্ক, কিন্তু একটু চেঞ্জের কারণে পরীক্ষায় অনেক ভুল হয়ে যায়। এই জিনিস কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে একবারই এনপিআর এবং এনসিআর ক্লিয়ার হয়ে যাবে। ধরো ডটার শব্দটা দিয়ে করি, DAUGHTER শব্দটি থেকে 5টি বর্ণ নিয়ে এমন ভাবে বিন্যস্ত করো যেন একটি স্বরবর্ণ সর্বদাই মধ্যম স্থান দখল করে। দেখো, প্রথমে আমরা এই সহজ অঙ্কটা দিয়ে আগে শুরু করি। এই যে অঙ্কটি নর্মালি করার যে ওয়েটা, আমরা একটু চিন্তা করি যে আমি এখানে টোটাল বর্ণ আছে আমার 8টা, আর এখানে 5টি বর্ণ নিয়ে শব্দ গঠন করতে বলেছে যেন স্বরবর্ণ সর্বদাই মধ্যম স্থান দখল করে। প্রথমে আমরা এই 1 নম্বর অঙ্কটা করি। দেখো, এইখানে স্বরবর্ণ আছে 3টা, ব্যঞ্জন বর্ণ আছে 5টা। এখন তোমাকে বর্ণ নিতে বলেছে কিন্তু 5টা। আমি 5টা জায়গা আমি আগে ঠিক করে নিলাম। তোমরা ঘর এঁকে একটু অঙ্ক করার চেষ্টা করবা, ঘর এঁকে অঙ্ক করলে একটু বুঝতে সহজ হয় নিজের জন্য। তাহলে দেখো, আমার 5টা জায়গা আছে, যেই 5টা জায়গায় আমাকে আসলে বর্ণ বসাতে হবে এই 8টা বর্ণ থেকে। কিন্তু আমাকে শর্ত দিয়ে দিয়েছে যে একটা স্বরবর্ণ যেন সর্বদাই মধ্যম স্থান দখল করে। তার মানে এই জায়গাটা স্বরবর্ণের জন্য ফিক্সড, মানে এই জায়গাটায় স্বরবর্ণই বসবে। তার মানে এই 3টা স্বরবর্ণ থেকে একটা স্বরবর্ণ এখানে আমাকে বসাতে হবে। আমি জানি 3P1 উপায় এর জায়গা, এটা হচ্ছে নাম্বার অফ রিসোর্স। এখন খেয়াল করো, এখানে ধর একটা স্বরবর্ণ চলে গেল, আর বাকি 4টা জায়গায় আমি এই 5টা বর্ণ থেকে নিব, নাকি আমি কি 5P4 দিব? অবশ্যই না। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. কারণ স্বরবর্ণ বাকি 2টাও কিন্তু এইখানে বসতে পারে, যেহেতু বলেছে সর্বদাই মধ্যম স্থান দখল করবে। তার মানে কিন্তু এই না যে বাকি জায়গাগুলিতে স্বরবর্ণ থাকতে পারবে না, বাট এই জায়গাটা স্বরবর্ণ থাকতেই হবে, এটাই বলেছে। তার মানে এখানে আসলে 5 হবে না, একটা স্বরবর্ণ চলে যাওয়ার পরে আরো থাকে 7টা স্বরবর্ণ, তাহলে 7টা বর্ণ। সেই 7টা বর্ণের এই 4টি জায়গায় বসতে পারে কত উপায়? 7P4 উপায়ে। তার মানে এই অঙ্কটা ওকে আছে, আমরা এটা বুঝে ফেলেছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই অঙ্কটাকে যদি একটু চেঞ্জ করে দেয়, দেখো এটা যারা ভিডিও দেখছো তারা এটা লিখে ফেলো। এবার পরের অঙ্কটাতে কি চেঞ্জটা আসতে পারে খেয়াল করো, যে ডটার শব্দটি থেকে 5টি বর্ণ নিয়ে এমন ভাবে বিন্যস্ত করো যেন একটি মাত্র স্বরবর্ণ সর্বদাই থাকে। মধ্যম স্থানটা বলে দিল না, যে সর্বদাই যেন সর্বদাই একটি মাত্র স্বরবর্ণ থাকে। খেয়াল করো, অঙ্কটাতে একটু চেঞ্জ, যে এবারও ডটার শব্দটি থেকে 5টি বর্ণ নিয়ে এমন ভাবে বিন্যস্ত করতে বলেছে যেন সর্বদাই একটি মাত্র স্বরবর্ণ থাকে। এখন খেয়াল করে দেখো, এই অঙ্কটা যদি আসে, অনেকেই কিন্তু এইভাবেই আনসার করবে যে অঙ্কটা আচ্ছা ঠিক আছে, এটা আনসার। তাহলে 2 নাম্বার যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার আনসারটা কি হবে? তাহলে যেহেতু একটি মাত্র স্বরবর্ণ থাকতে বলেছে, তাহলে আমি একটা স্বরবর্ণ বসালাম 3P1 ইন্টু, তাহলে একটা স্বরবর্ণের বেশি যেহেতু বসানো যাবে না, তাহলে আর 2টা স্বরবর্ণকে আমি কাউন্ট করব না। তাহলে বাকি থাকে 5টা ব্যঞ্জন বর্ণ, সেখান থেকে বাকি তাহলে 4টা জায়গা পূরণ করতে হবে। তাহলে 5P4 দিয়ে আসলাম, এটাই আনসার। যদি কেউ এটা আনসার দিয়ে আসে, সেটা হবে সবচেয়ে ভুল। কারণ এখানে তুমি একটা মিস্টেক করেছো, সেটা হচ্ছে যে এই যে একটা স্বরবর্ণ তোমাকে বসাতে বলেছে যেন একটা মাত্র স্বরবর্ণ থাকে, সেই একটা স্বরবর্ণ কিন্তু তোমাকে বলে নাই যে তুমি এই জায়গায় বসাও বা এই জায়গায় বসাও। তার মানে তুমি এই একটা স্বরবর্ণ যেই জায়গায় বসাও এটা ভ্যালিড, যে একটা স্বরবর্ণ থাকলেই হচ্ছে। তার মানে এই একটা যেন স্বরবর্ণ এই 5টা জায়গায় যেতে পারে,
কিন্তু তুমি 3p1 দিয়ে আসলে কি করেছো, ওই তিনটা থেকে একটা বাছাই করেছো এবং একটা জায়গায় ফিক্সড করে দিয়েছো, সেটা করা যাবে না। তাহলে এই ধরনের অঙ্কগুলি আসলে করার ওয়েটা কি, আসলে যে কোনো এই যে ঘর সংখ্যা যখন কমে যায়, এটা জিনিস খেয়াল রাখবা, ঘর সংখ্যা যখন টোটাল বর্ণের সংখ্যার চেয়ে কমে যায়, মানে এই সংখ্যাটা যখন এই টোটাল সংখ্যার চেয়ে কমে যাবে, তখন অবশ্যই পি এর কনসেপ্ট, আমি সবসময় এই জিনিসটা ফলো করার চেষ্টা করি যে পি এর কনসেপ্ট দিয়ে আসলে অঙ্কটা করবো না। মানে পি আসলে কি করে, পিটা আমরা জানি যে এনপি আর মানে হচ্ছে এনসি আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। তার মানে এনপি আর যেই কাজটা একবারে করে, সেই কাজটা যদি এনসি আর দিয়ে করতে হয়, তাহলে তোমাকে আরেকটা ফ্যাক্টোরিয়াল আর দিয়ে গুণ করতে হবে, যেটা আসলে কি যে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে আগে এক জায়গায় রাখতে হবে, সেই রাখার জিনিসটাকে আবার সাজাতে হবে। তার মানে দুইটা স্টেপে আমি অঙ্কটা করতে হবে, কারণ আমি এই আর সংখ্যক জিনিসকে আমি আগে দেখতে পারি যে এই আর সংখ্যক জিনিস আসলে দেখতে কেমন। তাহলে খেয়াল করো, এখন এটা একটু দেখি আমরা যে এই যে তিনটা জিনিস থেকে আমি যদি এইভাবে কনসেপ্টে চিন্তা না করি, যে তিনটা জিনিস থেকে আমি আগে একটা স্বরবর্ণ নিলাম, আমি যেহেতু বলছি মাত্র একটা স্বরবর্ণ থাকবে, তাহলে আমি রাইট আনসারটাকে খেয়াল করার চেষ্টা করি যে তিনটা জিনিস থেকে একটা জায়গায় বসালাম, ধরো একটা জায়গায় সাইড করে এক জায়গায় হাতে আমি রেখে দিলাম, এখানে আগে বসায় রাখলাম। যে তাহলে কি উপায় আমরা জানি, শুধু ডাক দিয়ে এনে বসায় রাখার উপায়টা কি, 3C1 উপায় এনে বসায় রাখলাম। এখন আমরা জানি যে একটা বেশি স্বরবর্ণ আসবে না, তাহলে বাকি পাঁচটা ব্যঞ্জন বর্ণ থেকে চারটা ব্যঞ্জন বর্ণ নিয়ে নিতে হবে, তাহলে একটা স্বরবর্ণ থাকতেছে। তার মানে পাঁচটা ব্যঞ্জন বর্ণ থেকে চারটা জায়গায় আমি আসলে 5C4 উপায়ে জাস্ট হাতে নিয়ে রাখতে পারি, আমি সাজাচ্ছি না। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তার মানে এবার দেখো আমি আসলে কয়টা বর্ণ হাতে নিলাম, দেখো এখানে একটা নিলাম, এখানে চারটা নিলাম, নিয়ে এদেরকে এখানে বসায় রাখছি। এবার খেয়াল করে দেখো যে আমি এই পাঁচটা বর্ণকে, পাঁচটা জায়গা আছে আমার, এই পাঁচটা বর্ণকে এই পাঁচটা জায়গায় কতভাবে সাজানো যাবে আমরা জানি, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। তার মানে এটা আসলে কি করলাম, আমি আসলে যে কাজটা করলাম, বর্ণটাও হাতে নিলাম, ঠিক একটাই স্বরবর্ণ নিয়েছি, এবং হাতে যে বর্ণগুলি এসেছে সেগুলিকে আমি দেখতেছি আসলে কতভাবে সাজানো যায়। তার মানে আমার টোটাল সাজানো বর্ণের সংখ্যা হবে এটা। কিন্তু এইটা দিয়ে যখন করতে গিয়েছিলে, তখন কিন্তু তুমি এই স্বরবর্ণটাকে বাকি জায়গাগুলিতে যাইতে দাও নাই, এই কারণে তোমার সংখ্যাটা কম হবে এটা, আর এটা অবশ্যই একটু বড় হবে। তাহলে এই জায়গাটাতে একটা কিন্তু মিস্টেক হতে পারে, যে জিনিসটা কিন্তু করা যাবে না। আরেকটু চেঞ্জ করে দিল, মনে করি এই অঙ্কটা আরেকটু, বইটা এই ধরনের অঙ্ক কিন্তু আসে, যে এই অঙ্কটা একটু চেঞ্জ করে দিল, পাঁচটি বর্ণ নিয়ে এমন ভাবে বিন্যস্ত করো যেন কমপক্ষে একটি স্বরবর্ণ থাকে। জাস্ট একটু চেঞ্জ করে দিল, যে ডটার শব্দটি থেকে পাঁচটি বর্ণ নিয়ে এমন ভাবে বিন্যস্ত করো যেন কমপক্ষে একটি স্বরবর্ণ থাকে। তার মানে খেয়াল করো, একটু ফ্রেশ করে জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করো আরেকবার। তাহলে প্রথমে আমরা যে কাজটি করব, যে আমার পাঁচটি বর্ণ নিতে বলেছে, ওকে আমি পাঁচটা বর্ণ নিয়ে নিলাম, পাঁচটা ঘরে এঁকে ফেললাম। এখন পাঁচটি বর্ণ নিয়ে এমনভাবে বিন্যস্ত করতে বলেছে যেন কমপক্ষে একটি স্বরবর্ণ থাকে। তাহলে তুমি প্রথমে আগে কমপক্ষে একটি, এই কথাটির অর্থ বোঝার চেষ্টা করো, যে কমপক্ষে একটি মানে কি, যে ভাই একটিও স্বরবর্ণ থাকতে পারে, একটি স্বরবর্ণ থাকতে পারে, আবার দুটি, আমাদের কমপক্ষে একটি থাকতে হবে, তাহলে একটি থাকতে পারে, দুটি স্বরবর্ণ থাকতে পারে, যেহেতু আমাদের টোটাল বর্ণের সংখ্যা হচ্ছে তিনটা, তার মানে তিনটা স্বরবর্ণ থাকতে পারে, তিনটি স্বরবর্ণ। তাহলে একটা স্বরবর্ণ থাকতে পারে, দুটি স্বরবর্ণ থাকতে পারে, তিনটে স্বরবর্ণ থাকতে পারে, কমপক্ষে একটি, কথার মানে হচ্ছে এটা। তাহলে কিন্তু একটাও স্বরবর্ণ নাই, এটা থাকা যাবে না। খেয়াল করো, প্রথমে একটি স্বরবর্ণের কথা চিন্তা করো, একটি যদি স্বরবর্ণের কথা চিন্তা করো, তাহলে একটি মাত্র স্বরবর্ণ যদি রাখো, তাহলে তোমার দাঁড়াচ্ছে যে এই যে তিনটা স্বরবর্ণ থেকে একটি আগে এখানে রেখে দাও, কি উপায় নাও, 3C1 উপায় আগে এখানে নিয়ে নাও, তারপর বাকি পাঁচটা থেকে এই চারটা ঘর পূরণ করো, তাহলে 5C4 উপায়। তাহলে দেখো তোমার হাতে বর্ণ আসলো কয়টা, পাঁচটা। তাহলে এইবার এই বর্ণগুলিকে সাজিয়ে দাও, তাহলে সবাই সবার জায়গায় চলে গেল। আবার খেয়াল করো, যখন দুটি স্বরবর্ণ থাকবে, তাহলে তিনটা থেকে দুটি স্বরবর্ণ আমি তুলে নিব হাতে। এবার বাকি তাহলে আর জায়গা থেকে দেখো দুইটি স্বরবর্ণ মানে কি, দুইটি জায়গায় দখল হয়ে গেল। আর বাকি যে তিনটা জায়গায়, তাহলে বাকি পাঁচটা থেকে আমি তিনটা ব্যঞ্জন বর্ণ নিয়ে নিব। তাহলে আবার হাতে বর্ণ আসলো কয়টা, পাঁচটা। সেই পাঁচটা বর্ণকে আমি সাজিয়ে দিলাম ফ্যাক্টোরিয়াল 5।
আবার খেয়াল করো, তিনটাই যদি স্বরবর্ণ রাখো তাহলে 3C3 ইন্টু 5C2, মানে তিনটা স্বরবর্ণ নিয়ে নিছি এবং দুইটা ব্যঞ্জনবর্ণ নিয়ে নিছি। এবার তাহলে আবার পাঁচটা বর্ণ ফ্যাক্টরিয়াল 5 উপায়ে সাজানো যায়। তাহলে এই তিনটা যোগ করলে আসলে আমাদের কমপক্ষে একটি স্বরবর্ণ থাকবে, এই আনসারটা চলে আসবে। দেখা যাচ্ছে কি, দেখো এই যে শব্দের অঙ্কগুলি, সেই শব্দের অঙ্কগুলিতে কিন্তু এই ধরনের অঙ্কগুলিতে তুমি কিন্তু পি ইউজ করলে এই অঙ্কগুলি ভুল হয়ে যাবে, সি ইউজ করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদিও এই অঙ্কটির ক্ষেত্রে জাস্ট এইভাবে অঙ্কটি করা যায় যে ধরো ফ্যাক্টরিয়াল 8 হচ্ছে তোমার টোটাল বিন্যাস, এবং সেখান থেকে তুমি যদি বাদ দাও, কোনগুলি বাদ দাও, যে ব্যঞ্জন বর্ণ দিয়ে যে শব্দগুলি হবে, যে দেখো আমি চেয়েছিলাম যে কমপক্ষে যেন একটি স্বরবর্ণ থাকে। এখন তার মানে কি, ব্যঞ্জন বর্ণ দিয়ে যদি পাঁচটা ঘর দখল হয়ে যায় তাহলে ওই শব্দগুলি তুমি ডিসকার্ড করতে পারো, বাদ দিতে পারো। তাহলে তুমি আগে বের করে নাও যে কতগুলি আসলে ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ তৈরি হবে। দেখো 5টি বর্ণ ব্যঞ্জন, এই 5টি জায়গায় কতভাবে বসতে পারে, ফ্যাক্টরিয়াল 5 উপায়ে বসতে পারে। তাহলে এই ফ্যাক্টরিয়াল 5 মানে 120টা সংখ্যা, এই 120টা সংখ্যা 120টা শব্দের প্রত্যেকটাই কিন্তু ব্যঞ্জনবর্ণ, যেগুলি আমার নেওয়া যাবে না। তাহলে টোটাল বিন্যাস আমরা জানি এখানে কত, 8p, মানে যেহেতু 8টা বর্ণ 5টা জায়গায় বসতেছে, তাহলে 8p5, এই যে টোটাল বিন্যাস 8টা বর্ণ 5টা জায়গায়, সেখান থেকে যদি শুধু ব্যঞ্জন বর্ণের বিন্যাসগুলো বাদ দেই তাহলেই কিন্তু আমার এই টোটালটা যোগফল চলে আসবে। যদিও এইটা আসলে ট্রু ওয়ে না, কারণ হচ্ছে যে তোমাকে যদি এটা না দিত যে কমপক্ষে দুটি স্বরবর্ণ থাকবে, তখন তো তুমি এইটা আর এইটা যোগ করতে হতো, তখন কিন্তু আর মাইনাস করলে পাওয়া যেত না। সেই জন্য এইটা দিয়ে আসলে করার চিন্তা করার দরকার নেই। তুমি আসলে মেইন কনসেপ্টটা আগে বোঝার চেষ্টা করো। মেইন কনসেপ্টটা হচ্ছে যে তুমি পি ইউজ করবা নাকি সি ইউজ করবা। পি ইউজ করলে অনেক ক্ষেত্রেই ভুল হওয়ার চান্স থেকে যায়। যেমন এই অঙ্কটি, Get your best tutor in a smart way. Download Baidu Academy app. প্রথম যখন অঙ্কটি করেছিলাম যে মধ্যম স্থান দখল করে, তখন কিন্তু সহজে এটা হয়ে গেছে, যেটা ওকে। কিন্তু আবার যখনই একটু কনসেপ্টটা চেঞ্জ করে দিয়েছে তখনই কিন্তু অঙ্কটা আর হচ্ছে না। এরকম আরো একটা অঙ্ক বিভিন্ন সময় ভার্সিটির এক্সামে এসেছে, সেটা হচ্ছে দেখো যে 10টি বস্তু থেকে 3টি বস্তু সর্বদাই, 10টি বস্তু থেকে 5টি বস্তু নিয়ে এমন ভাবে বিন্যস্ত করো যেন 3টি বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত থাকে। দেখো অঙ্কটি কিভাবে করেছে, যে তুমি এই পি দিয়ে এই অঙ্কটা করতে পারো, কিন্তু পি দিয়ে করতে গেলে আবার ভেজাল লেগে যাবে একটা। সেটা হচ্ছে, দেখো তুমি এইভাবে চিন্তা করো যে 5টা বস্তু নিতে বলেছে, তাহলে 5টা বস্তু নিতে বলেছে মানে 5টা ঘর আছে তোমার, তার মানে তোমার রিসোর্স হচ্ছে 10টা আর ঘর আছে 5টা। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তোমাকে 3টা বস্তুকে সর্বদাই অন্তর্ভুক্ত করতে বলেছে। তার মানে এটা আসলে যে ওই 3জন আসলে ফিক্সড, ওই 3জনকে তুমি চেঞ্জ করতে পারবে না। মানে তুমি ওই 3জনকে রাখো যে এই 3জন এরা জায়গা দখল করে নিল। এখন কথা হচ্ছে, তুমি একটু আগে এই অঙ্কটাতে দেখেছো যে এই যে 3জন, এই 3জনকে এই 3টা জায়গায় যে বসাতে হবে তাকে কে বলেছে, সেটা তো এই 2টা জায়গায় বসতে পারে। তার মানে আমি আগে ওই 3জনকে এই জায়গায় নিলে হবে না, 3জন বাদে আমার থাকতেছে 2জন, 7জন, এই 3জন বাদে থাকতেছে 7জন। এই 7জনকে আমার আসলে কয়টা জায়গায় বসাতে হবে, 2টা জায়গায় বসাতে হবে। তাহলে আমি এই যে 2টা ঘর আগে পূরণ করে নেই, এই 7টা, এই 3জনকে আমি আগেই রেখে দিলাম, এদেরকে তোমার বাছাই করার কিছু নেই, এরা বাছাই হয়েই আছে। তাহলে বাকি 2জনকে আমার বাছাই করতে হবে কতজন থেকে, 7জন থেকে। তাহলে সেই 7জন থেকে আগে 2জনকে নিয়ে নিলাম, দেখো 2জনকেও নিয়ে নিলাম, আর 3জন তো এখানে বসেই আছে যেহেতু সর্বদাই অন্তর্ভুক্ত। এখন কথা হচ্ছে যে এবার সাজাও, এবার সাজাতে গেলে দেখো যে 5জন বসে আছে, 5জনকে 5টা ঘরে কতভাবে সাজানো যাবে। তাহলে আমরা জানি 5জনকে 5টা ঘরে ফ্যাক্টরিয়াল 5 উপায়ে সাজানো যায়। তাহলে দেখো এই অঙ্কটা পি দিয়ে চিন্তা করলে কিন্তু তুমি একটা জিনিস মিসিং করে ফেলতা, যে ওই যে 3জনকে তুমি আসলে 3টা জায়গায় ফিক্সড করে বসায় দিতা, তারা আর মুভ করতো না, ফলে তাদের একটা অধিকার খর্ব হয়ে যেত, তারা এই ঘরগুলিতে যাওয়ার অধিকার হারিয়ে ফেলতো, ফলে কিছু সংখ্যা তুমি কম পেতা এবং অঙ্কটা ভুল হতো। তাহলে এভাবে পি এবং সি কে এইভাবে ভাগ করা শেখো।
নেক্সট আমরা লেকচারে শব্দের বিন্যাসগুলিকে আরো একটু ভালো মতো করব। সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, শব্দের মধ্যে বর্ণ একাধিক আছে, এক বর্ণ একাধিক আছে, তার মানেই কিন্তু এটা না যে সি ইউজ করতে হবে। ব্যাপার হচ্ছে যে এক বর্ণ একাধিকবার নাই, তারপরেও পি ব্যবহার করা যায় না অনেক সময়। যেমন আমরা একটু আগে ডটার শব্দটা দিয়ে এক্সাম্পলটা দেখেছি। ফলে আমরা বিন্যাস এবং সমাবেশকে প্রথমত খেয়াল রাখবো, বিন্যাস এবং সমাবেশকে আলাদা হিসেবে চিন্তা করব না। পি এবং সি হচ্ছে দুইটা অপারেটর, আমরা দুইটা অপারেটরকে কখন কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা জানি, আমরা সেটার বেসিকগুলো দেখলাম, সেই অনুসারে ব্যবহার করার চেষ্টা করব। বিন্যাস এবং সমাবেশের আলাদা অধ্যায় আকারে চিন্তা করব না। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ শব্দ নিয়ে আরো কিছু অঙ্ক নিয়ে আসবো।